সুধী দর্শকবৃন্দ, শিকড় টিভি কানাডার নিয়মিত আয়োজন পারস্য আরেকটি যুদ্ধে। আমি ওয়াজির হোসেন মুরাদ। আমার সাথে আজকে অতিথি আছেন বোরহানুল হক সম্রাট, যাকে আমার মনে হয় পরিচয় করিয়ে দেওয়া দরকার নেই, যার অগাধ সাংবাদিকতার এক্সপিরিয়েন্স আছে, যিনি এটিএন নিউজে কাজ করেছেন চিফ করেসপন্ডেন্ট হিসেবে, দেশ টিভিতে কাজ করেছেন চিফ নিউজ এডিটর হিসেবে, উনি প্রথম আলোতে কাজ করেছেন স্টাফ রিপোর্টার হিসেবে, নিউজ 24-এ কাজ করেছেন নিউজ এডিটর হিসেবে। সো ধন্যবাদ সম্রাট, কেমন আছেন? আছি আছি যুদ্ধের ডামাডোলের মধ্যেই বাস করছি আর কি। সো আজকে যে এখন যে পরিস্থিতি যাচ্ছে, যে আমাদের এই সময় সবচেয়ে আলোচিত সংবাদ ইরান যে ভার্সাস সিরিয়া, আমাদের ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। সো এই যে রিসেন্ট আমরা শুনতে চাই কি হচ্ছে না, একটি ব্যাপার হচ্ছে যে 28শে ফেব্রুয়ারি সকালবেলা ইরানের স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে আক্রমণ করে, আপনারা জানেন, এবং তারপরে যুদ্ধের প্রথম দিনই তারা ইরানের সর্বোচ্চ যে ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তাকে হত্যা করা হয়, পরিবারের সদস্য সহ। আমরা তখন জেনেছিলাম যে তার ছেলে, যিনি ইরানের নতুন সুপ্রিম লিডার হয়েছেন মুস্তফা খামেনি, তিনিও মারা গেছেন, এরকম খবর শোনা যাচ্ছিল। কিন্তু পরে দেখা গেল যে না, তিনি ওই সময় একসাথে ছিলেন না। এই কারণেই তিনি বেঁচে ছিলেন এবং তিনি সুপ্রিম লিডার হিসেবে গতকালকে দায়িত্ব নিয়েছেন। ইরানের যে রেভলিউশনারি গার্ড তারা তাকে মেনে নিয়েছে, ইরানের যে সেনাবাহিনী তারা মেনে নিয়েছে। এবং আজকে আমরা যুদ্ধের 10ম দিনে পড়লাম। 10ম দিনের ঠিক একদিন আগে আয়াতুল্লাহ খামেনির মেজ ছেলে মোস্তফা খামেনি তিনি সুপ্রিম লিডার হিসেবে ওথ নিয়েছেন, এবং তারপরে এই যুদ্ধের গতি প্রকৃতি আরও পরিবর্তন হয়ে গেছে, এটি দেখা যাচ্ছে। ক্ষয়ক্ষতি দুই তরফেই অনেক হয়েছে। যেমন যদি আপনি আমার কাছে জানতে চান যে যুদ্ধের খবর কি, আমি আপনাকে বলতে পারবো যে তেল আবিবের যে চেহারাটা হয়েছে এটি তো কখনো কল্পনা করা যায় নাই। মধ্যপ্রাচ্যে ইসরায়েল যে শক্তি নিয়ে, ইসরায়েলের জন্মের পর থেকে যে শক্তি নিয়ে দাপটের সাথে ইসরায়েল ছিল, সেই তেল আবিবের এমন চেহারা, মানুষ দৌড়ে পালানোর চেষ্টা করছে, কোথায় যাবে সে জানে না, সে বাংকারের নিচে যাচ্ছে, সেখানেও মিসাইল আসছে, সেখানেও ড্রোন আসছে। এরকম একটি অবস্থা ইসরায়েলের হবে এটা কল্পনা করা যায় না। যুক্তরাষ্ট্রে তো আর হামলা হচ্ছে না, হামলা হচ্ছে মধ্যপ্রাচ্য যে দেশগুলোতে মার্কিন ঘাঁটি রয়েছে সেখানে, ইরানের পাশে বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত। তো সেই যুদ্ধটি চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ যদি বলি, ইরানের যেটি হয়েছে, একটি নতুন খবর আমি আপনাকে দিতে পারি যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের উপরে অসম্ভব বিরক্ত প্রকাশ করেছে। কেন? গতকালকে ইসরায়েল ইরানের তেলের যে ডিপো, রিফাইনারি যেখানে করা হয়, সেই জায়গাগুলোতে আক্রমণ করার পরে দেখা গেছে, খবরটি নিশ্চয়ই আপনারা শুনেছেন, যে এখানে তেলের রাস্তা হয়ে গেছে, মানে ইসের রাস্তা, আগুনের রাস্তা। এবং এটি যুক্তরাষ্ট্র কোনোভাবে চায়নি। যুক্তরাষ্ট্র, আপনি জানেন, যুদ্ধ হোক, বিগ্রহ হোক, যেটাই হোক, তার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য যেটি ধারণা করা হয় তেল, সেই তেল পুড়ে গেলে তার ভালো লাগে না। এই কারণে সে ইসরায়েলকে সংকেত পাঠিয়েছে যে এটি ঠিক করা হয়নি। আমরা জানি যে আমেরিকা বা ইসরায়েল তার হচ্ছে পরাশক্তির মধ্যে একটা বৃহৎ পরাশক্তি। সো এখানে আমরা যতই হাম্বিতম্বি করি, ইরান কি আসলেই ওদের সাথে কতটুকু পারবে? এখন অনেকেই, আমি জাস্ট আরেকটু প্রশ্ন করি, সো আমেরিকার প্রেসিডেন্ট তো অলরেডি ঘোষণায় দিয়ে দিয়েছে যুদ্ধ শেষ, বা আমরা যারা সাধারণ মানুষ মনে করি যে আসলে ইরান কতদিন পারবে এভাবে? হ্যাঁ, ইরান কতদিন পারবে সেটি আসলে মূল আলোচনা। ইরান যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আক্রমণ করেন এবং তাকে যে ধারণা দেওয়া হয়, তাতে তিনি ভেবেছিলেন যে 3 থেকে 4 দিন বা 5 দিন এমন আক্রমণ হবে। ওনারা তো বসে পরিকল্পনা করেছেন যে কীভাবে আক্রমণটা হবে। ইসরায়েল দিক থেকে আক্রমণ হবে, যুক্তরাষ্ট্রের যে নৌঘাঁটি রয়েছে, এবং আপনারা জানেন যে নিশ্চয়ই আব্রাহাম লিঙ্কনের যে সমুদ্রে যেটি ভেসে আছে, মানে বিমানবাহী রণতরী, সেখান থেকে আক্রমণ চলেছে। তারা ভেবেছিল 3 থেকে 4 দিনের মধ্যে যুদ্ধটি শেষ হয়ে যাবে। কিন্তু বাস্তবতা যে ইরানকে যে হারানো সম্ভব নয়, এটি এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছেন যে আসলে ইরানের যে ভৌগোলিক অবস্থা, আমরা জানি যে প্রায় 16.5 লক্ষ বর্গ কিলোমিটারের একটি দেশ ইরান, এবং তার চারপাশের 3 পাশেই পর্বতমালা রয়েছে। একদিকে রয়েছে জাগ্রস পর্বতমালা, অন্যদিকে রয়েছে আলবোর্স পর্বতমালা। এবং আপনি অবাক হবেন যে মোট ইরানের 55 থেকে 60% ভূমি
এটি পাহাড়ি এলাকা, যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ভিয়েতনামের যুদ্ধে 20 বছর ধরে যুদ্ধ করার পরও জিততে পারেনি, চলে এসেছে। এবং এখনকার প্রজন্মের এরা জানে কিনা, আমরা দেখি যখন মার্কিন সৈন্য একজন মারা যায় তখন এটি নিয়ে একটি বড় করে খবর হয়। ভিয়েতনাম যুদ্ধে 58,000-এর বেশি মার্কিন সৈন্য নিহত হয়েছিলেন এবং তারা সেখান থেকে পরাজিত হয়ে ফিরে এসেছিলেন। যুদ্ধ যদিও 1955 থেকে 1975 সাল পর্যন্ত যুদ্ধ হয় এবং আমেরিকা সেই যুদ্ধে 10 বছর পরে অংশগ্রহণ করে। 65 সাল থেকে টানা 10 বছর আমেরিকা যুদ্ধ করে এবং ফিরে আসে। তো ভিয়েতনামের সাথে যদি আমেরিকা যুদ্ধে জয় না হয়ে ফিরে আসে, ইরানের সাথে এই আধুনিক সময়ে কিভাবে সম্ভব, যেখানে আপনি নিশ্চয়ই জানেন যে ইরানের যে ড্রোন, ইরানের যে মিসাইল, সেটি যে নিজস্ব সক্ষমতা, সেটি সারা পৃথিবীতে আলোচিত। আমরা সারা পৃথিবীতে কি ভাবি যে যুক্তরাষ্ট্র একদিকে রাশিয়া, তাই তো? রাশিয়া যখন ইউক্রেনের সাথে যুদ্ধ করেছে, আমরা খুব দেখেছি যে ইরানের যে শাহেদ ড্রোন, সেটি উপর ভরসা করে রাশিয়া ইউক্রেনের সাথে হামলা করেছে। এবং এই শাহেদ ড্রোনের যে খরচ, সেটি নিয়ে আলোচনা হচ্ছে যে একটি শাহেদ ড্রোন $20,000 খরচ লাগে, যেটি যাকে ধরতে হলে, যাকে ধ্বংস করতে হলে $20 লাখ মিসাইল লাগছে যুক্তরাষ্ট্রের। এবং আর্থিকভাবে যুক্তরাষ্ট্র কিন্তু এখানে অনেকখানি পিছিয়ে পড়েছে বলে যুক্তরাষ্ট্রের ভেতরেই খবর। আপনি দ্য গার্ডিয়ান দেখেন, আপনি বিবিসি দেখেন, আপনি সিএনএনের বিশ্লেষণ দেখেন, যে এই যুদ্ধ যতদিন যাবে যুক্তরাষ্ট্র আর্থিকভাবে ততটাই পিছিয়ে পড়বে। কারণ আপনি যদি চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যদি যুদ্ধ বলেন, যেটি কূটনৈতিক যুদ্ধ, সেখানে মূল লড়াইটি কি? অর্থই তো মূল বিষয়। সাইবার যুদ্ধ, আর্থিক সক্ষমতার জায়গা। তো যুক্তরাষ্ট্র যদি এই যুদ্ধ করতে যায় আর্থিক সক্ষমতায় পিছিয়ে পড়ে, তাহলে কি হবে? যখন তার ঘর ঠিক থাকবে না, তখন কিন্তু তার পক্ষে জিতে যাওয়া মুশকিল। কিন্তু আমি জাস্ট এখানে একটা প্রশ্ন করি, যেটা আজকে প্রত্যেক খবরের হেডলাইন, যে ইউএস দাবি করে, ট্রাম্প এবং বিশেষ করে ওদের রুবিও যে পররাষ্ট্রমন্ত্রী, যে আমরা জয়ী হয়েছি, আমরা ইরান থেকে এবং ভেনেজুয়েলা, আমাদের তেল এখন আমাদের হাতে, এটা সংরক্ষণ আমাদের হাতে। তো অলমোস্ট মনে হচ্ছে তারা জিতে গেছে, এবং তাদের যে ইনভেস্টমেন্ট তো ওরা মনে করে যে সাকসেসফুল। তো এটা আসলে কি, মানে জাস্ট আসলে মানুষ, আমরা একজন সাধারণ মানুষ যারা মনে করে আসলে আমরা কোথায় আছি? এই মাত্র আমি বিবিসির খবর দেখছিলাম, সর্বশেষ বিবিসির খবর যেটি বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি বলছেন যে যুদ্ধ প্রায় শেষের দিকে, যুদ্ধ সম্পূর্ণ হয়ে গেছে এবং আমরা জিতে গেছি। তখন বিবিসির যে মার্কিন ভার্সন আর কি, সিবিসি, তাদের কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে জানতে চেয়েছেন যে আপনি জিতে গেছেন, এটি কিভাবে প্রমাণিত? তো তার কোনো উত্তর হোয়াইট হাউস থেকে আসেনি। আপনি নিশ্চয়ই জানেন যে খোমেনির দ্বিতীয় পুত্র মোস্তফা খোমেনি যখন দায়িত্ব নিয়েছেন, উনি নতুন ফ্রন্টের যুদ্ধ শুরু করেছেন। এবং ইরানের যে রেভলিউশনারি গার্ডের অন্যতম মহাসচিব আলী লারিজানি, তিনি বলছেন যে আমাদের যে প্রযুক্তিগত সক্ষমতা, সেটি আমরা এখন শুরুই করিনি। মানে যুদ্ধ ইরান পর্যায়ক্রমে দীর্ঘদিন টেনে নিয়ে যাওয়ার একটি লক্ষ্য নিয়েছিল, সেখানে তারা এখনো প্রস্তুতি তারা শেষ হয়নি। অন্যদিকে তার যে প্রতিপক্ষ, যারা যুদ্ধটি শুরু করেছিলেন, তারা বলছেন যুদ্ধটি শেষ হয়ে গেছে। মানে এটি হাস্যকর বলবেন এখানে শব্দটি। আমি এখানে আমার একটা জিনিস বলার আছে, আসলে এইগুলো আমার প্রশ্ন ছিল না, এখন যেহেতু আপনি কথাটা বলেছেন, বা আমার কাছে মনে হচ্ছে অনেকেরই প্রশ্ন। সো ইরান শেষ হয়ে যাচ্ছে, ওদেরকে বোম্বিং করে, ওদের সরাসরি ওদের উপরে গিয়ে বোম্বিং হচ্ছে, কেন ইরাক চুপ করে আছে? ইরান কেন এটা জিনিসটা আমরা ইরান চুপ করে আছে কি কারণে আপনার মনে হচ্ছে? ইরান তো যুদ্ধ করছে, ইরান ইসরায়েলে যুদ্ধ করছে, ইরান মধ্যপ্রাচ্যের যে ঘাঁটিগুলো রয়েছে সেখানে কাল পর্যন্ত তারা বাহরাইনে, তারা সৌদি আরবে, তারা কাতারে আক্রমণ করেছে এবং তারা আক্রমণ করে চলেছে। এবং আপনি যদি দেখেন গতকালকের বিবিসির নিউজে, যে যুক্তরাষ্ট্র বলেছে সৌদি আরবে তাদের যে তাদের যে কি বলে, তাদের যে অফিসগুলো রয়েছে, সবাইকে তারা বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যেতে। কালকে আপনি বললেন যে সবাই মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে আসো, যার যার দেশে ফিরে আসো, আর আজকে আপনি বলছেন আমি যুদ্ধে জিতে গেছি। এটি কি প্রাসঙ্গিক হয় কি না? এটি তো প্রাসঙ্গিক হয় না। এবং যেটি আমি বলছিলাম যে বিবিসি তাদের কাছে জানতে চেয়েছিল এই জেতার মানেটা কি। আসলে বাস্তবতা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের যে অন্যতম যারা সহযোগী আছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, দুবাই, এরা যে প্রেশারের মধ্যে পড়েছে, এরা যুক্তরাষ্ট্রকে বাধ্য করছে, আমি বলবো এটি হয়তো আরও স্পষ্ট হবে, যে এই যুদ্ধটা শেষ করতে। কারণ যে সময়ের মধ্যে যাচ্ছে তারা এই সময় আর টানতে রাজি নয়।
এই অনিশ্চয়তা এবং এই বিধ্বংসী পরিস্থিতি তারা আর মানতে রাজি নয়। ফলে আপনি চিন্তা করেন, যদি এই দেশগুলো একসাথে যুক্তরাষ্ট্রকে বলে আপনি যুদ্ধ শেষ করেন, কারণ এই যুদ্ধে ইরান যে সক্ষমতা এখন পর্যন্ত দেখিয়েছে তাতে এটি আরও দীর্ঘ সময় ধরে চলতে পারে, যেটি এই দেশগুলোর পক্ষে বহন করা সম্ভব নয়। এবং হরমুজ প্রণালী বন্ধের কারণে সারা পৃথিবীতে তেলের দাম কোথায় গিয়ে ঠেকেছে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। ফলে ইরান এর হাতে যে শক্তি রয়েছে এখনও, সে শক্তির পূর্ণ ক্ষমতা তারা ব্যবহার করেনি। ফলে যুক্তরাষ্ট্রকে এখন বলতেই হবে হয়তো যে এখন যে আপনি বারবার একটা কথা বলেন যে ব্যবহার করে নাই বা করে না, কেন করে না, মানে আমরা যদি একটু শুনতে চাই, আপনি যদি সংক্ষেপে জাস্ট আমাদের দিয়ে এক লাইনে আমাদের অনুষ্ঠান শেষের দিকে। এই যুদ্ধ আরো কতদিন ধরে চলবে, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কী ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে সেটি কি ইরানের জানার সুযোগ আছে? ফলে যদি না থাকে তাহলে ইরানকে আরও দীর্ঘ সময়ের যুদ্ধের প্রস্তুতি নিতে হয়। সে কারণে আমরা জানি যে ইসরায়েলের যে মিসাইল সিটি নামে বেশ কিছু সিটি রয়েছে, যে সিটিগুলো পাহাড়ের নিচে অবস্থিত, তারা তাদের ড্রোন সিটি, তাদের মিসাইল সিটি সেই জায়গাগুলো তৈরি করে রেখেছে। এবং তাদের যে হাইপারসোনিক মিসাইল সেটি ব্যবহার করা হয়নি। শুধু কালকে হাইপারসোনিক 15 নামে একটি ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা আমরা শুনেছি, কিন্তু এটির সক্ষমতা অনেক বেশি। এরকম এরকম আরও অনেক বেশি মারণাস্ত্র বলেন, যুদ্ধাস্ত্র বলেন, সেটি ইরানের তরফে। কেন এটি বলছি? ইরান 1 দশক ধরে অবরোধের মুখে আছে এবং এই অবরোধ ইরানকে শিখিয়েছে তার সামরিক প্রতিরক্ষার যে জায়গাটি শক্তিশালী করার জন্য। কিন্তু আমার এখানে যে কথাটা সেটা হচ্ছে, ইরান কেন ওদেরকে প্রটেক্ট করে না যখন তাদের বুমিং করছে তাদের ল্যান্ডে গিয়ে, বা ওদেরকে কেন আটকায় না? কাদেরকে আটকায় না? ইউএস বা যাদের যে অ্যালায়েন্স, যে এটি তো ইরানের একটা বড় দুর্বলতার জায়গা, যে ইরান যে জায়গায় তার সামরিক অস্ত্র নিয়ে গেছে সেটি হচ্ছে ড্রোন এবং মিসাইলের ক্ষেত্রে। কিন্তু ইরানের আকাশ যে জায়গা সেটিকে ঠিক রাখার জন্য যে ক্যাপাসিটি সেটি ইরান বিল্ড আপ করতে পারেনি। ইরানের বিমান বাহিনী যুদ্ধ শুরুর প্রথম দিক থেকেই অনেকখানি দুর্বল অবস্থার মধ্যে পড়ে গেছে। এই যে আপনি দেখেন বাহরাইনে আক্রমণ হচ্ছে, কুয়েতে আক্রমণ হচ্ছে, এটা কিন্তু বিমান বাহিনীর কোনো আক্রমণ নয়, এটা ইরানের ভূমি থেকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র, উৎক্ষেপিত ড্রোন যে তাদেরকে মারছে। বিমান বাহিনী যে সেখানে আক্রমণ করছে বিষয়টা কিন্তু সেরকম না। ফলে ইরানের যেমন অনেক বেশি সক্ষমতা রয়েছে ড্রোন এবং মিসাইলে, যেটি ভূমি থেকে উৎক্ষেপিত, কিন্তু একই সাথে ইরানের অনেক বড় দুর্বলতা রয়েছে ইরানের বিমান বাহিনীর ক্ষেত্রে। এটি আপনাকে মানতেই হবে, যেটি সবাই জানে, ইরানের যে আর্থিক সীমাবদ্ধতা দিনকে দিন। $1 মার্কিন $1 ইরানে কত টাকা হয় শেষের দিকে আপনারা নিশ্চয়ই জানেন। ফলে সেই জায়গাটাতে ইরান কিন্তু তাদের প্রতিরক্ষা ক্ষেত্রে তারা যুদ্ধ করে জিততে চেয়েছে, কিন্তু তাদের আকাশ সীমা মানে সক্ষম রাখার যে প্রতিরক্ষা ব্যবস্থা সেই জায়গাটাতে ইরান খুব বেশি ইফেক্টিভলি করতে পারে নাই, যে কারণে আয়াতুল্লাহ আলী খামেনি প্রথম দিনই তাকে মৃত্যুবরণ করতে হয়। এটা আপনি বুঝতে পেরেছেন না? কিন্তু আকাশ যদি আপনার ইয়াতে না থাকে তাহলে তো ওরা পারমাণবিক বা ওই জিনিসগুলো অ্যাটাক করতে সুবিধা হবে। পারমাণবিক বিষয়টা তো আসছে না, পারমাণবিক বোমা বা ব্যবহার যে বোমাগুলো আপনি একটা আগে বলেছেন, ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদের যখন যেখানে মনে হয়েছে সেই আক্রমণ তারা করেছে, কিন্তু করতে পারছে। এইখানে যে প্রতিরোধ ব্যবস্থা সেটি ইরানের খুব একটি নেই। কিন্তু ইরানের আবার আক্রমণ করার নিজের ভূমি থেকে আক্রমণ করবে, তেল আবিবে যাবে, এটি সৌদি আরবে যাবে, এটা কাতারে যাবে, এটা দুবাইয়ে যাবে, সেই যুদ্ধাস্ত্র রয়েছে। কিন্তু তার আকাশ সীমার যে প্রতিরক্ষা সেটিতে ইরান বরাবরই দুর্বল। সো আমরা অনেক কিছু জানলাম আজকে। আসলে আমাদের শেষ প্রশ্ন সেটা হচ্ছে, জাস্ট ব্রিফলি আমাকে একদম সংক্ষেপে বলবেন, আপনি কবে আশা করেন, আপনি অনেকদিন থেকে আপনি একজন জার্নালিস্ট, আপনি অনেক টিভিতে, অনেক পত্রিকাতে এবং এটা নিয়ে আপনি একজন গবেষণা করেন, আপনার কাছে কি মনে হচ্ছে? যে লক্ষণটি আমি দেখলাম বিবিসির রিপোর্টে যেটি এসেছে এবং আল জাজিরা রিপোর্টে যেটি এসেছে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি বলছেন যে যুদ্ধ শেষ হয়ে গেছে, তার মানে উনি এখানে এই যুদ্ধ আর কন্টিনিউ করবেন না। এবং এই যুদ্ধ কন্টিনিউ করা না মানে ক্ষতি যাতে আরও কম হয়, বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর তদবিরের কারণেই কিন্তু এই যুদ্ধ শেষ পর্যন্ত শেষ হয়ে যাবে এবং আর্থিক সংকটের কারণে যুদ্ধ শেষ হয়ে যাবে। হ্যাঁ, সেই কারণে আমার কাছে মনে হয় যে সর্বোচ্চ আর 3 থেকে 4 দিনের যুদ্ধটি চলতে পারে, এর বেশি চলার সক্ষমতা আসলে কোনো পক্ষেরই নেই। হ্যাঁ, যুদ্ধ তারা, যেমন আমরা যেটি প্রথমেই বলছিলাম, ভিয়েতনাম যুদ্ধ 20 বছর ধরে হয়েছে। সর্বশেষ বিশ্লেষণ, আল জাজিরার সর্বশেষ বিশ্লেষণ, তাতে মনে হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখান থেকে উনি দীর্ঘমেয়াদী যুদ্ধ করতে পছন্দ করেন না। এটা আমরা প্রথম দিকের পর্বগুলোতে বলেছিলাম।
ফলে এখন যখন বুঝতে পারছেন যে এই যুদ্ধ আসলে দীর্ঘ সময় ধরে চালাতে হবে, এটি বুঝতে পারার কারণেই আমার ধারণা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছেন এই যুদ্ধ অবিলম্বে শেষ করে ফেলতে হবে। আরেকটি কথা আমি বলে রাখি এখানে, যে ডোনাল্ড ট্রাম্পকে গতকালকে টাইমস অফ ইসরায়েল একটি প্রশ্ন করেছিল যে যদি যুক্তরাষ্ট্র সরে যায় ইসরায়েল কি একা একা যুদ্ধ করতে পারবে কিনা, তখন তিনি বলেছিলেন না, এই যুদ্ধ এককভাবে হবে না, পারস্পরিক সিদ্ধান্তের ভিত্তিতেই হবে। কিন্তু আমরা আজকে দেখলাম একদিন পরে উনি সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলেছেন এবং সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্র এই ক্ষেত্র থেকে বিজয়ী হয়েছেন, নিজের থেকে এরকম একটি দাবি করে সরে যেতে চলেছেন এবং এই যুদ্ধ সম্ভবত আর 3 থেকে 4 দিনের মধ্যেই শেষ। যদিও ইরানের উপর নির্ভর করছে এই যুদ্ধ কী হবে, যদিও পারস্যের অন্য দেশের উপর নির্ভর করছে এই যুদ্ধ কী হবে, তবে আমি মনে করি যুক্তরাষ্ট্রের তরফ থেকে এই যুদ্ধ সম্ভবত 3 থেকে 4 দিনের মধ্যেই শেষ হতে যাচ্ছে। আর যদি সেটি হয় তাহলে হয়তো যুদ্ধ আপাতত মানে শেষ হয়ে যাবে বলে আমার মনে হয়। শুধু দর্শকবৃন্দ, এই ছিল আমাদের আলোচনা। বোরহানুল হক সম্রাট অনেক চমৎকার কথা বলেছেন, অনেক ইনফরমেটিভ কথা বলেছেন। আমরা আসলে কোথায় আছি এটা নিয়ে কথা বলেছেন। সো সবাইকে আবার ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন।